করতে যাব। দেখতে পাচ্ছ আজকের স্মার্ট বোর্ডে কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইউনিট 2 এর যেটা চলছিল ভৌমজলের কাজ, সেখানে ভৌমজলের কাজের ফলে যে সৃষ্ট ভূমিরূপ, কাস্ট ভূমিরূপগুলো রয়েছে, সেই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। দেখো, কাস্ট অঞ্চলে দু ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। একটা হলো ক্ষয়জাত ভূমিরূপ আর একটা হলো সঞ্চয়জাত ভূমিরূপ। আজকে যে ভূমিরূপগুলো আলোচনা করব সেটা হলো ক্ষয়জাত ভূমিরূপ। কাস্ট অঞ্চলে ভৌমজলের কাস্ট অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে যে ক্ষয়জাত ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে, এই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কাস্ট অঞ্চলে চলে যাই। আমরা জানি যে কাস্ট অঞ্চল কাকে বলে, যে সমস্ত শিলাগুলো জলে দ্রবীভূত হয়ে যায়। কোন কোন শিলাগুলো জলে দ্রবীভূত হয়? চুনাপাথর, চক, ডলোমাইট, জিপসাম। এই শিলাগুলো কি হয়? জলে দ্রবীভূত হয়ে যায়। তো কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে এই চুনাপাথর অধ্যুষিত অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। এই ভূমিরূপগুলো বিভিন্ন ধরনের রয়েছে। ভূপৃষ্ঠীয় ভূমিরূপ রয়েছে, অবনত ভূমিরূপ রয়েছে, আবার ভূপৃষ্ঠের নিচে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেখানে আবার বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। কিন্তু মনে রাখবে যে তোমাদের সিলেবাসে এতগুলো ভূমিরূপের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটা ভূমিরূপ রয়েছে, পাঠ্যসূচির মধ্যে মাত্র কয়েকটা ভূমিরূপ রয়েছে। তবে আমাদেরকে যেহেতু প্রত্যেকটা ভূমিরূপ একটা অন্যটার সঙ্গে রিলেটেড, সেহেতু কি বলতো, আমাকে একটু জেনে রাখতে হবে, পড়ে রাখতে হবে। সুতরাং জানলে ক্ষতি নেই, পড়লে ক্ষতি নেই, জানলে নলেজ বাড়বে। আমার জানা থাকলে কি বলতো, ভবিষ্যতে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বসি আমরা, তাহলে কোনো প্রশ্ন আসলে আমরা যেন সহজেই পেরে যাই এবং এই রিলেটেড প্রশ্নগুলো দিয়ে দিতে পারে। যেহেতু একটার সঙ্গে আরেকটার লিঙ্ক রয়েছে, একটা আরেকটার সঙ্গে মানে সম্পর্কযুক্ত ভূমিরূপগুলো, সেহেতু আমাদেরকে প্রত্যেকটা ভূমিরূপই জানতে হবে। তবে বইয়ের পাতাটা উল্টিয়ে দেখবে যে ওখানে বিশেষ কতকগুলো ভূমিরূপ তোমাদের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত রয়েছে, তবে আলোচনা করা হয়েছে পাঠ্যসূচি অবহির্ভূত ভূমিরূপগুলো। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা ভূমিরূপই মোটামুটি করে জেনে রাখার চেষ্টা করব। তবে যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলো আরো বেশি ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বো। ঠিক আছে, তো চলো কি কি রয়েছে আমরা দেখে নিই। কাস্ট অঞ্চলে যে ভূমিরূপগুলো রয়েছে তার মধ্যে অবনমিত ভূমিরূপগুলোর বেশ কয়েকটা তোমাদের সিলেবাসে আছে। কি কি রয়েছে আমি বলে দেবো যে এটা আছে, কিন্তু আমরা জানবো পরপর। ক্লিয়ার? প্রথম যে ভূমিরূপটা আমরা দেখতে পাচ্ছি, ভূমিরূপটার নাম হলো সিঙ্কহোল। ভূমিরূপটার নাম কি? সিঙ্কহোল। একে বাংলায় বলা হয় নিমজ্জন রন্ধ্র। সিঙ্ক এই শব্দটার বাংলা যদি আমি করি তাহলে দেখবে যে কি করা, সিঙ্ক মানে ডুবে যাওয়া, তাই না? সিঙ্ক মানে হলো ডোবা বা কারোর মধ্যে প্রবেশ করা, এইটাকে বলা হয় সিঙ্ক। তো এই এমন একটা গর্ত যেটাকে বাংলায় বলা হয় নিমজ্জন গর্ত। কি জিনিসটা? এই চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে ফ্যানেল আকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র যে গর্তের সৃষ্টি হয় সেটাকে বলা হয়ে থাকে সিঙ্কহোল। মনে করো কোনো জায়গায় চুনাপাথর অধ্যুষিত অঞ্চল রয়েছে, হ্যাঁ, এই চুনাপাথর অধ্যুষিত অঞ্চল, তো ওখানে প্রাথমিক অবস্থায় কি হবে? ছোট 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 গর্তের সৃষ্টি হবে, এইরকম গর্ত সৃষ্টি হবে। ছোট 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 এরকম গর্তের সৃষ্টি হবে, ফ্যানেল আকৃতির গর্ত। ঠিক আছে, ফ্যানেল আকৃতির এরকম ছোট 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 গর্তের সৃষ্টি হবে। এই যে গর্তগুলোর তৈরি হয়েছে, গর্তগুলোকে বলা হয় সিঙ্কহোল। এগুলো এত ছোট, অনেক সময় দূর থেকে দেখতে মৌচাকের গর্তের মতো মনে হয়, মৌচাকের গর্তের মতো মনে হয়। মৌচাক দেখেছো নিশ্চয়, মৌচাকের গর্তের মতো ছোট ছোট এই গর্তগুলোকে বলা হয় থাকে সিঙ্কহোল। তাহলে কি জানলাম? চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে ফ্যানেল আকৃতির যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় সিঙ্কহোল। একদম খুবই সহজ। চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে যে ছোট ছোট ফ্যানেল আকৃতির গর্তের সৃষ্টি হয় বা মৌচাকের মতো ছোট ছোট ফ্যানেল আকৃতির গর্তের সৃষ্টি হয়, যেগুলোকে বলা হয় সিঙ্কহোল বা নিমজ্জন রন্ধ্র।
এবার এর বিশেষ কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। দেখো এখানে দুটো শৃঙ্খলের ছবি রয়েছে, এই একটা শৃঙ্খল, এই একটা শৃঙ্খল। তাহলে এর আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে দেখব যে কি কি বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। শৃঙ্খলের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বৈশিষ্ট্য ছুটে গেছে, ঠিক আছে, একটু বলে দিই। শৃঙ্খলের বেশ কয়েকটা বৈশিষ্ট্য ছুটে গেছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। দু একটা বৈশিষ্ট্য, দুঃখিত যে এখানে পিপিটিতে উঠে গেছে। এই শৃঙ্খলের গভীরতা, এই যে শৃঙ্খল দেখতে পাচ্ছ, এই একটা শৃঙ্খল, এখানে একটা শৃঙ্খল রয়েছে। এই শৃঙ্খলের গভীরতা মোটামুটি 10 থেকে 100 মিটার হয়। তাহলে গভীরতা কত হয় শৃঙ্খলগুলোর? গভীরতা 10 থেকে 100 সেন্টিমিটার হয়ে থাকে। এবং পরিধি হয় মোটামুটি গভীরতা কয়েক সেমি থেকে 30 মিটার। গভীরতা এটা হলো পরিধি, হ্যাঁ, এটা পরিধি। আর গভীরতা কয়েক সেমি থেকে 30 মিটার পর্যন্ত গভীরতা হয়। আর পরিধি হয় 10 থেকে 100 সেন্টিমিটার। এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে দেখতে কিসের মতো? ক্ষুদ্র ফ্যানেল আকৃতির। দেখতে কিসের মতো? ক্ষুদ্র ফ্যানেল আকৃতির, এগুলো মৌচাকের গর্তের মতো। তৃতীয় বৈশিষ্ট্য হলো যে এগুলো ক্ষুদ্র হওয়ায় এর মধ্য দিয়ে কি হয়? এর মধ্য দিয়ে নদী প্রবেশ করতে পারে না। এই ছোট 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 গর্তগুলোর মধ্য দিয়ে নদী প্রবেশ করতে পারে না, কিন্তু বৃষ্টি যদি হয় তাহলে বৃষ্টির জল এর মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। অনেক সময় কি হয় যে শৃঙ্খলের মুখ বা উপরিভাগ পাতলা মৃত্তিকা স্তর দ্বারা ঢাকা থাকে বা ঢেকে যায়। শৃঙ্খলের ছিদ্রপথগুলো এতটাই সূক্ষ্ম যে অনেক সময় পাতলা মৃত্তিকা স্তর দিয়ে কি হয়? শৃঙ্খলগুলো ঢেকে যায়। আর কি, যে আরেকটা বৈশিষ্ট্য হলো যে একাধিক শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যেটা গঠিত হয় সেটাকে বলা হয় যৌগিক শৃঙ্খল। তাহলে যৌগিক শৃঙ্খল কি? একাধিক শৃঙ্খল যদি একত্রিত হয়ে যুক্ত হয়ে যায়, অর্থাৎ পাশাপাশি একাধিক শৃঙ্খল যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয়ে থাকে যৌগিক শৃঙ্খল। আর একটা মনে রাখবে যে শৃঙ্খল অধ্যুষিত ভূমিরূপকে এগ বক্স টোপোগ্রাফি বলা হয়। তাহলে যেখানে একাধিক শৃঙ্খল রয়েছে সেই ভূমিরূপটা দেখতে কিসের মতো মনে হয়? এগ বক্স। এগ বক্স বুঝেছো? তোমরা দেখেছো যে ডিম, আমরা দোকানে যদি ডিম কিনতে যাই, যে এক পাতা ডিম দিন, তাহলে ডিমগুলো যে পাতার ভিতরে সাজানো থাকে ওটা দেখতে কেমন? এরকম এরকম থাকে না? তো এই ভূমিরূপটা, শৃঙ্খল অধ্যুষিত এই ভূমিরূপটাকে দেখতে কিসের মতো লাগে? এক্স বক্স, যে বক্সগুলোতে ডিম রাখা হয় সেই রকম লাগে দেখতে। বুঝতে পেরেছো? এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য কি, যে অনেক সময় কি হয়, যে বললাম না মাটি দ্বারা মুখটা বন্ধ হয়ে যায়, তখন বৃষ্টির জল ওই শৃঙ্খলের মুখে জমা হয়ে গিয়ে শৃঙ্খল হ্রদ তৈরি হয়, শৃঙ্খল হ্রদ গঠিত হয়। একটু দুঃখিত যে এখানে দেখো নাম্বারগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, পিপিটিতে উঠায়নি। পিপিটি যিনি এডিটিং করেন তার দ্বারা একটু মিস্টেক হয়ে গেছে, আমি জাস্ট আলোচনা করে দিলাম। তাহলে শৃঙ্খলের কি কি বৈশিষ্ট্য পেলাম দেখো। এগুলো কয়েক সেন্টিমিটার থেকে 30 মিটার পর্যন্ত গভীর হয়। এর পরিধি 10 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে, 100 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলি এত ছোট যেগুলোর মধ্য দিয়ে নদী প্রবেশ করতে পারে না, তবে বৃষ্টির জল হলে চুইয়ে নিচে প্রবেশ করতে পারে। শৃঙ্খলের মুখ বা উপরিভাগ অনেক সময় পাতলা মৃত্তিকার আবরণী স্তর দিয়ে ঢাকা থাকে। আর পাতলা মৃত্তিকার আবরণী স্তর দিয়ে ঢাকার ফলে মুখটা বন্ধ হয়ে যায়, গিয়ে বৃষ্টির জল আটকে কি তৈরি হয়? শৃঙ্খল হ্রদ তৈরি হয়। আর একাধিক শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যেটা গড়ে ওঠে সেটা হলো যৌগিক শৃঙ্খল। এবার যেহেতু একাধিক শৃঙ্খল, ওই ভূমিরূপটা দেখতে কিসের মতো লাগবে? এগ বক্স টপোগ্রাফির মতো লাগবে। বুঝতে পেরেছো? কোথায় দেখতে পাওয়া যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনটাকি প্রদেশে 60,000 শৃঙ্খল রয়েছে। এছাড়া দক্ষিণ ইন্ডিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইন্ডিয়াতে 3 লক্ষ এরও বেশি শৃঙ্খল রয়েছে। আমাদের ভারতের দেরাদুনেও অসংখ্য শৃঙ্খল দেখতে পাওয়া যায়।
তবে দেখো ছবিতে এখানে দুটো শৃঙ্খল রয়েছে, একটা দ্রবণজনিত শৃঙ্খল আর একটা ধর্ষণজনিত শৃঙ্খল। দ্রবণ বলতে যে চুনাপাথরে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে যখন গর্তটা তৈরি হয়, যে শৃঙ্খলের তৈরি হয় সেটাকে বলা হয় দ্রবণ শৃঙ্খল। ঠিক আছে। আবার অনেক সময় কি হয় যে ধসের ফলেও শৃঙ্খলের তৈরি হয়, তবে দ্রবণজনিত শৃঙ্খলের ঢালটা কম হয়। ঢালটা কি হয়? কম হয়। কিন্তু ধসের ফলে বসে গিয়ে যে শৃঙ্খলের তৈরি হয়, এই শৃঙ্খলের ভূমির ঢালটা কিন্তু খাড়া হয়। ভূমির ঢালটা কেমন হয়? খাড়া প্রকৃতি, অত্যন্ত খাড়া প্রকৃতির হয়ে থাকে। বুঝতে পেরেছো? তাহলে দু ধরনের শৃঙ্খল রয়েছে, একটা হলো দ্রবণজনিত শৃঙ্খল আর একটা হলো তোমার ধর্ষণজনিত শৃঙ্খল। তাহলে শৃঙ্খল সম্পর্কে আমরা কি জানলাম? চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে যে ছোট ছোট মৌচাকের মতো গর্তের সৃষ্টি হয়, যেগুলোকে বলা হয় শৃঙ্খল। এগুলোর গভীরতা খুব বেশি হয় না, মাত্র কয়েক সেন্টিমিটার থেকে 30 মিটার পর্যন্ত হয়। পরিধিও খুব বেশি হয় না, মাত্র 10 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এগুলো এতটাই ছোট যে অনেক সময় হালকা বা পাতলা মৃত্তিকা আবরণী দ্বারা মুখটা ঢেকে যায়। মুখটা ঢেকে গিয়ে অনেক সময় বৃষ্টির জল আটকে কি তৈরি হয়? শৃঙ্খল হ্রদের তৈরি হয়। ওই অঞ্চলের উপর দিয়ে, অর্থাৎ শৃঙ্খল অধ্যুষিত ভূমিরূপের উপর দিয়ে প্রবাহিত নদী ওই শৃঙ্খলগুলোর মুখ দিয়ে প্রবেশ করতে পারে না, তবে বৃষ্টির জল হলে হালকা জল নিচে চুঁইয়ে প্রবেশ করতে পারে, যার জন্য এগুলোকে নিমজ্জন রন্ধ্র বলা হয়। আর একাধিক শৃঙ্খল পাশাপাশি গড়ে উঠলে সেটাকে বলা হয় যৌগিক শৃঙ্খল। আর এই একাধিক শৃঙ্খল অধ্যুষিত অঞ্চলটাকে দেখলে মনে হয় এগ বক্স, যেখানে ডিম রাখা হয় যে কার্ড বক্সে, অনেকটা এগ বক্সের মতো লাগে। প্লাস্টিকের দেখবে এখন এগ বক্স পাওয়া যায় ডিম রাখার জন্য, বা ফ্রিজের ভিতরে দেখবে ডিম রাখার একটা জায়গা থাকে, ওই রকম গর্ত 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 ওই টাইপের লাগে ভূমিরূপটা দেখতে, যার জন্য একে এগ বক্স টোপোগ্রাফিকে বলা হয়। ঠিক আছে, বেশ। এবার ডিমের ঝুড়ির মতো নয়, ডিমের ঝুড়ির মতো নয়। অনেকে বলছো যে ডিমের ঝুড়ির মতো না, ডিম রাখার যে বক্সগুলো হয় না, ফ্রিজের ভিতরে যে ডিম রাখার জায়গাটা দেখেছো গর্ত গর্ত থাকে, অনেকটা এরকম লাগে শৃঙ্খলগুলো। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে এসো নেক্সট যে ভূমিরূপ। শৃঙ্খলটা তোমাদের সিলেবাসে আছে, ভালো করে পড়ে রাখবে। এরপরে দ্বিতীয় নম্বর যে ভূমিরূপ সেটার নাম হলো সোয়ালো হোল। একে গ্রসন রন্ধ্র বলা হয়ে থাকে। সোয়ালো হোল জিনিসটা কি? শৃঙ্খলের থেকে আকারে বড়। মনে রাখবে একটা সিকোয়েন্স, শৃঙ্খল, সোয়ালো হোল, ডোলাইন, উভালা, পোলজে, এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখবে, ভুলবে না। শৃঙ্খলের পরবর্তী ভূমিরূপের নাম হলো সোয়ালো হোল। শৃঙ্খলের যা আয়তন তার থেকে যদি একটু বড় হয় তখন সেটাকে আমরা বলবো সোয়ালো হোল। কি? সেই একই গল্প। চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে শৃঙ্খল অপেক্ষা বড়, কি বললাম? শৃঙ্খল অপেক্ষা বড় এবং উন্মুক্ত গর্তগুলোকে সোয়ালো হোল বলা হয়। তাহলে সোয়ালো হোল কি? শৃঙ্খল অপেক্ষা বড় এবং উন্মুক্ত। এখানে একটা জিনিস পেলাম, উন্মুক্ত গর্ত। বললাম না যে শৃঙ্খল গুলো এতটাই ছোট যে পাতলা পলিমৃত্তিকা দ্বারা আবৃত হয়ে যেতে পারে, কিন্তু সোয়ালো হোল গুলো উন্মুক্ত। ঠিক আছে, আচ্ছা। ফ্রান্সে এগুলোকে সচ বলা হয়। তাহলে সোয়ালো হোল গুলো ফ্রান্সে কি নামে পরিচিত? সচ নামে পরিচিত। এর যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে কি দেখব? এগুলো শৃঙ্খল অপেক্ষা অনেক বড় এবং এদের মুখ সম্পূর্ণ অনাবৃত বা উন্মুক্ত থাকে। তাহলে মুখ যদি উন্মুক্ত অনাবৃত থাকে তাহলে এর উপর দিয়ে প্রবাহিত নদীগুলো কি সোয়ালো হোলে প্রবেশ করবে? একটা নদীর প্রবাহ পথে বা যাত্রা পথে যদি কোনো সোয়ালো হোল থাকে তাহলে ওই সোয়ালো হোলের গর্তে গিয়ে নদীটা প্রবেশ করবে, তাই না? তাই বলছে যে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত নদী অনেক সময় সোয়ালো হোলের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে। ক্লিয়ার? আচ্ছা, এই কোথায় দেখতে পাওয়া যায়? ব্রিটিশ দ্বীপপুঞ্জের ইঙ্গলবরো এর গ্যাপিং ঘাইল একটা বিখ্যাত সোয়ালো হোল। গ্যাপিং ঘাইল, ইঙ্গলবরো অঞ্চলে, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ইংল্যান্ড, ওখানে ইঙ্গলবরো অঞ্চলের গ্যাপিং ঘাইল বলে একটা সোয়ালো হোল, যেটা একটি বিখ্যাত সোয়ালো হোলের উদাহরণ।
তাহলে সোয়ালোহল কি? চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে শৃঙ্খল অপেক্ষা বড় এবং উন্মুক্ত গর্তগুলোকে বলা হয় সোয়ালোহল। তাহলে সোয়ালোহলের প্রধান বৈশিষ্ট্য হলো শৃঙ্খল অপেক্ষা বড়, এগুলো অনাবৃত বা উন্মুক্ত। উন্মুক্ত হওয়ার কারণে এর উপর দিয়ে প্রবাহিত নদীগুলো সোয়ালোহলের মধ্যে প্রবেশ করে। ক্লিয়ার? কোথায় দেখতে পাওয়া যায়? ব্রিটিশ দ্বীপপুঞ্জের একটা বিখ্যাত সোয়ালোহলের নাম হলো গ্যাপিং হাইল। এই হচ্ছে তোমার সোয়ালোহল, আকারে সিঙ্কল থেকে বড় গর্ত, এগুলো হলো তোমার সোয়ালোহল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো তৃতীয় নম্বর যে ভূমিরূপ সেটার নাম হলো ডোলাইন। ভূমিরূপটার নাম কি? ডোলাইন। এখানে আমরা ব্যুৎপত্তিগত অর্থটা বুঝবো। এই যে ডোলাইন, ইংরেজি এই ডোলাইন শব্দটি স্লোভেনীয় শব্দ বা যুগোস্লাভিয়ান শব্দ ডোলিনা থেকে এসেছে। তাহলে ডোলাইন শব্দটি স্লোভেনীয় শব্দ ডোলিনা থেকে এসেছে, যার অর্থ হলো ভূদৃশ্যের মধ্যে এক অবনমন। এই যে একটা ভূভাগ যেটা অবনমিত হয়ে গিয়ে একটা গর্তের তৈরি হয়, যেটাকে ডোলাইন বলে, ভূদৃশ্যের মধ্যে অবনমন। সংজ্ঞা সেই একই। চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে সোয়ালোহল অপেক্ষা বড়, সোয়ালোহল অপেক্ষা বড়, এই যে কার্বন জলের দ্রবণ কার্যের ফলে অথবা ধসের ফলে সৃষ্ট সোয়ালোহল অপেক্ষা বড় এবং আবদ্ধ গর্তগুলোকে বলা হয়ে থাকে ডোলাইন। তাহলে ডোলাইন কি? প্রথমে শৃঙ্খল, শৃঙ্খল থেকে সেটা যদি আকার আয়তনে বড় হয় তখন সেটাকে বলা হয় সোয়ালোহল, আর সোয়ালোহল থেকে যদি বড় হয় তখন সেটাকে বলবো আমরা ডোলাইন। তাহলে সংজ্ঞাটা আমি আবার রিপিট করি। চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে অথবা ধসের ফলে সোয়ালোহল অপেক্ষা বড় আবদ্ধ গর্তগুলোকে বলা হয়ে থাকে ডোলাইন। ক্লিয়ার? তাহলে এই দেখো একটা বড় গর্তের তৈরি হয়েছে যেটাকে বলা হয়ে থাকে ডোলাইন। এবার এই ডোলাইনের বিশেষ কতকগুলো শ্রেণী বিভাগ রয়েছে। ওই যে বললাম শৃঙ্খল দুটো উপায়ে তৈরি হয়, একটা হলো দ্রবণ শৃঙ্খল আর একটা হলো ধসন শৃঙ্খল। ঠিক একই রকম ভাবে ডোলাইন সৃষ্টিরও বিশেষ কতকগুলো পদ্ধতি রয়েছে। প্রথমত যে পদ্ধতি সেটার নাম হলো দ্রবণ ডোলাইন, অর্থাৎ কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে সোয়ালোহল অপেক্ষা বড় ডোলাইন গুলোকে বলা হয়ে থাকে দ্রবণ ডোলাইন। ঠিক আছে? এটা কি হয় যে চুনাপাথরের ফাটল এবং যে দারণগুলো রয়েছে, ফাটল দারণগুলো যেখানে মিলিত হয় সেখানে দ্রবণ কার্যের ফলে যে ডোলাইন সৃষ্টি হয় সেটাকে বলা হয় থাকে দ্রবণ ডোলাইন। তাহলে এই দ্রবণ ডোলাইনটা দেখো যে এইখানে মনে করো যে কোন একটা অঞ্চলে চুনাপাথর গঠিত অঞ্চলে, এই একটা চুনাপাথর গঠিত অঞ্চল, এখানে কি হয়েছে, দারণ ফাটলগুলো একত্রিত অবস্থায় হয়েছে। দারণ ফাটলগুলো চারিদিক থেকে একত্রিত এক জায়গায় মিলিত হয়েছে। সেই জায়গায় কি হবে, চুনাপাথরের জল প্রবেশ করবে এবং দ্রবীভূত করে সেই অঞ্চলে গর্তের সৃষ্টি করবে। এই গর্ত সৃষ্টি হলে ভূমিরূপটা তখন এইভাবে বসে যাবে, এই জায়গাটা বসে যাবে এবং যে ডোলাইনটা তৈরি করবে এই ডোলাইনটাকে বলা হয়ে থাকে দ্রবণ ডোলাইন। ক্লিয়ার? আর একটা কি উপায় ডোলাইন তৈরি হতে পারে, সেটা হলো ধসের ফলে। যে চুনাপাথরের গুহার ছাদ ধসে গিয়ে অনেক সময় উপবৃত্তাকার ডোলাইনের সৃষ্টি হয়, যেটাকে ধসন ডোলাইন বলা হয়। চুনাপাথরের ছাদ, যেটা চুনাপাথরের ছাদ, সেটা যদি বসে যায়, তো বসে গেলে যেটা ডোলাইনের সৃষ্টি হয় সেটা হলো তোমার ধসন ডোলাইন। তো অবশ্যই দ্রবণ ডোলাইনের ভূমির ঢালটা কম থাকবে, এই যে ভূমির ঢাল সেটা কম থাকবে, কিন্তু ধসন ডোলাইনে কি ভূমির ঢালটা থাকবে অত্যন্ত খাড়া। আর একটা কি অবনমিত ডোলাইন। অনেক সময় কি হয় যে আমরা তো জানি যে চুনাপাথর গঠিত অঞ্চল হলো দ্রাব্য শিলা দ্বারা গঠিত অঞ্চল। তো অনেক সময় কি হয় যে উপরে অদ্রাব্য শিলা রয়েছে আর নিচে দ্রাব্য শিলা রয়েছে। তাহলে কোনো কারণে যদি চুনাপাথরের কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্রবণ কার্যের ফলে নিচে দ্রাব্য শিলা গলে যায়, তাহলে উপরের অদ্রাব্য শিলাটা কি নিচে বসে যাবে। সাপোজ ধরো যে কোনো একটা জায়গায় যদি আমরা গর্ত করি, নিচের অংশটা গর্ত করে করে মাটি বের করে নি, তাহলে উপরের অংশটা মানে অবলম্বনহীন হয়ে নিচে বসে যাবে, তাই না? অবনমিত হয়ে যাবে। তো এইরকম ভাবেই যদি কোনো কারণে ভূপৃষ্ঠস্থ অদ্রাব্য শিলা স্তর নিজ ওজনের ভারে নিচে বসে গিয়ে যে ডোলাইনের সৃষ্টি হয় সেটাকে বলা হয় থাকে অবনমিত
ডোলাইন, এটা অধোগত বা অবনমিত ডোলাইনের উদাহরণ। ঠিক আছে, যে নিজের ভারের কারণে সেটা বসে গেছে। এরপর আরেকটা হলো নিম্নস্থ কাস্ট ধর্ষণ ডোলাইন। এটা কি হয়, যে ভূ অভ্যন্তরে চুনাপাথর দ্রবীভূত ও অপসৃত হলে তার উপর ভূপৃষ্ঠস্থ অদ্রব্য শিলা স্তর ধসে গিয়ে যে ডোলাইনের সৃষ্টি হয়। ওটা বসে গিয়ে, এটা কি ধসে গিয়ে, যে অদ্রাব্য শিলা স্তরটা দ্রবীভূত হয়ে গেল, আর উপরের দ্রাব্য শিলা স্তর, নিচের দ্রাব্য শিলা স্তরটা দ্রবীভূত হয়ে গেলে উপরের অদ্রাব্য শিলা স্তরটা ধসে গিয়ে যে ডোলাইনের সৃষ্টি হয় সেটা হলো নিম্নস্থ কাস্ট ধর্ষণ ডোলাইন। তাহলে এটার সঙ্গে এটার পার্থক্য হলো, এটা বসে গিয়ে অদ্রাব্য শিলা স্তরটা নিজ ওজনের ভারে গিয়ে বসে গিয়ে এটা তৈরি হয় অবনমিত হয়ে, আর এটা অদ্রাব্য শিলা স্তরটা ধসে গিয়ে তৈরি হয়। ক্লিয়ার? তাহলে এই 4 ধরনের ডোলাইন মোটামুটি ভাবে সৃষ্টি হয়ে থাকে। এবার আমরা এই ডোলাইনের বিশেষ কতগুলো বৈশিষ্ট্য দেখব। বৈশিষ্ট্যগুলো কি কি? এই যে বললাম, দ্রবণ ক্ষয়ের ফলে গঠিত ডোলাইনগুলোর ঢাল মৃদু হয়। দ্রবণ ক্ষয়ের ফলে ডোলাইনগুলোর ঢাল কেমন হয়? মৃদু ঢাল যুক্ত হয়। এটা মৃদু ঢাল যুক্ত হয়। ঠিক আছে? আচ্ছা, আর ধর্ষণ ডোলাইনের ক্ষেত্রে যে ডোলাইনগুলোর তৈরি হয় সেগুলো হলো খাড়া ঢাল যুক্ত। কেমন হয় এগুলো? খাড়া ঢাল যুক্ত। এগুলো খাড়া ঢাল যুক্ত। তাহলে দ্রবণ ক্ষয়ের ফলে সৃষ্ট ডোলাইনগুলোর ঢাল মৃদু, আর ধর্ষণ বা ধসে গিয়ে যে ডোলাইনের সৃষ্টি হয় তার ঢাল হয় খাড়া প্রকৃতির। এগুলির গভীরতা 2 থেকে 10 মিটার হয় এবং ব্যাস 50 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। শৃঙ্খল এবং সোয়ালোর থেকে এগুলো বড়। পাশাপাশি অবস্থিত একাধিক ডোলাইন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তারকা আকৃতির ডোলাইনের তৈরি করে। পাশাপাশি অবস্থিত একাধিক ডোলাইন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ডোলাইনটার আকৃতি কেমন হয়? অনেক সময় তারকা আকৃতির ডোলাইন তৈরি করে। তারকা আকৃতির ডোলাইন মানে ডোলাইনটা হবে কিসের মতো? তারকা আকৃতি। এরকম টাইপের যদি ডোলাইন তৈরি হয়, গর্তটা যদি এরকম টাইপের হয়ে যায়, তখন সেটাকে বলা হয়ে থাকে ককপিট ডোলাইন। কোন ডোলাইন? ককপিট ডোলাইন। তাই ককপিট ডোলাইন কি? যদি একাধিক ডোলাইন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তার আকার তারার মতো হয়, তারকা আকৃতির হয়ে যায়, তখন সেটাকে বলা হয়ে থাকে ককপিট ডোলাইন। আর এই রকম ডোলাইন দেখতে পাওয়া যায় জামাইকাতে। কোথায় দেখতে পাওয়া যায়? জামাইকাতে। জামাইকা বলে একটা দেশ রয়েছে, এই জামাইকাতে সব থেকে বেশি এই ককপিট ডোলাইন দেখা যায়, যার কারণে জামাইকাকে বলা হয় ককপিট কান্ট্রি। কি বলা হয়? ককপিট কান্ট্রি বলা হয়। বুঝতে পেরেছো? একজন লিখেছো রাজ, ককপিট ডোলাইন কাকে বলে? দেখো আমার পড়ানো হয়ে গেল ককপিট ডোলাইন কি। বুঝতে পেরেছো? তাহলে জামাইকাতে কি ককপিট ডোলাইন সব থেকে বেশি দেখা যায়, যার জন্য জামাইকাকে কি বলা হয়? ককপিট কান্ট্রি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, কোথায় দেখতে পাওয়া যায়? ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশের বোরাগুহালু স্টেশনের পাশে যে চুনাপাথর গঠিত অঞ্চলটা রয়েছে, সেখানে অসংখ্য ডোলাইন দেখতে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা,